এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দ্য ওনার অফ জ্যাজ সিটি জিমি রয়। জোকস অ্যাপার্ট, আরিফিন শুভ। প্রথমে তো শহরে স্বাগত তোমাকে। তবে এটা ভালো লাগলো যে এই প্রথম কেউ এভাবে ইন্ট্রোডাকশন দিল। অ্যাকচুয়ালি আই এম দ্য ওনার অফ জ্যাজ সিটি। ব্যাপারটা কিন্তু আছে এখন। পার্ক স্ট্রিটের সব থেকে ক্লাসিক জ্যাজ ক্লাব, জ্যাজ সিটি। ইয়া, হাউ আর ইউ ফিলিং? কীরকম ফিল হচ্ছে বলো, যদি সত্যি আরিফিন এরকম একটা ক্লাবের মালিক হতো, কি করতো? আই ডোন্ট নো প্রবাবলি যেটার কিছু কিছু জিনিস যেটা আমি করতাম সেটা জ্যাজ সিটিতে আছে। যেমন আমি কি কি করতে, যেটা জ্যাজ সিটিতে আমার আছে? আমার আমার গেস্ট খুব পছন্দ একটা জিনিস, মানে আমার আতিথেয়তা, গেস্টদেরকে হোস্ট করা, হোস্টিং ইজ আমার খুব ব্যক্তিগতভাবে পছন্দের জিনিস। সো আই গেস সেটা অলরেডি করেছি জ্যাজ সিটিতে। আই ইউজ টু হ্যাভ সো মেনি পিপল ইন মাই ক্লাব উইচ ইজ জ্যাজ সিটি। সো সেটা ছাড়া জানি না কি কী করতাম। আচ্ছা, এই সিরিজটাতে এমন একটা টাইম পিরিয়ড তুলে ধরা হয়েছে যেখানে ডিপ্রেশন রয়েছে, মিউজিক রয়েছে, এভরিথিং রয়েছে। সেখানে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে তুমি কোন বিষয়গুলো পিক করেছো? বিকজ আমরা জানি এই সময়টা যদি আমরা জ্যাজ সিটি থেকে একটু বেরোই, পিপল আর ভেরি মাচ ডিপ্রেসড অ্যাবাউট হোয়াট এভার। যদি কাজ থাকুক কিংবা কাছের মানুষের সঙ্গে সময় না কাটানোর একটা সমস্যা, যেহেতু দৈনন্দিন জীবনের উই আর ভেরি মাচ বিজি উইথ আর ওয়ার্ক। তো কীভাবে দেখছো, আরিফিন কীভাবে দেখছে পুরো বিষয়টা? ও, অনেক ডিপ কোয়েশ্চেন্স, বাট আমার কাছে সহজভাবে বললে আই গেস হিউম্যানিটি, মানবিক দিকটা যদি আমাদের ঠিকঠাক থাকে, আসলে মানবিক দিক বলতে আমার কাছে খুব প্রথমেই প্রাধান্য পাবে কাইন্ডনেস। তুমি কতটা কম্প্যাশনেট অন্য আরেকটা মানুষের প্রতি, কতটা সহানুভূতি, সহমর্মিতা তোমার আছে অন্য মানুষের প্রতি, সেটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট। সেটা যদি থাকে, আজকের ডেটে অনেক বেশি আমি 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 হয়ে গেছে পৃথিবীটা। এই আমিটাকে একটু কমিয়ে যদি আমরা হয়, তাহলে বোধ হয় ডিপ্রেশন, সাপ্রেশন, যে যত ধরনের প্রেশন আছে সব কিছু অনেকটা কমে আসবে বলে আমার ধারণা। তুমি একটা কথা বললে যে আমি এই শব্দ দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে যাই করি একটা আমিত্ব থাকে, যে না এটা তো আমি করলাম, এটা তো আমার। কখনো তোমার ডিউরিং দ্য প্রসেস এরকম হয়েছে যে কখনো ভেবে নিস না এটা তো এটা তো আমাকে পেতেই হবে, এরকম কখনো সিচুয়েশন এসছে? না, সেটা অ্যাজ আ সাধারণ মানুষ হিসেবে তো অবশ্যই সেটা আসতেই পারে, কিন্তু তারপরেও জীবনের অভিজ্ঞতা থেকে জীবন শিখিয়েছে যে সবসময় সব কিছু পেতে চাইলে সেটা পেতে হবেই, এরকম নয়। অনেক অনেক সময় অনেক না পাওয়া টাই বোধহয় ভালো আসলে। অনেক সময় না পাওয়ার মধ্যেও অনেক কিছু পাওয়া থেকে যায় বলছি। অনেক পাওয়া থেকে যায়, পরবর্তীতে গিয়ে মনে হয় ভালো হয়েছে, পাওয়া হয়নি। সো এটা আমার মনে হয় জীবন বোধ। বাট সবসময় যেটা বললে যে সবসময় সব কিছু ওই আমাকে পেতেই হবে এবং যখন চাইছি তখনই পেতে হবে, এরকম নয় আসলে। আচ্ছা, জ্যাজ সিটি থেকে তোমার কি পাওয়া? কারণ আমরা দেখেছি এখানে এমন একটা পিরিয়ড তুলে ধরা হচ্ছে যেখানে হিন্দু মুসলিমের একটা ইস্যু তুলে ধরা, এবং ওই সময়টা আমরা যদি একটু লিটারেচারের দিকে যাই, আমরা জানি প্রচুর ভয়েসেস উঠে আসছে, সেটা প্যাট্রিয়ার্কাল সোসাইটি, মেন অর উইমেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে উইমেন লিটারেচার আমরা ওই সময়টা পাচ্ছি, অনেকটা আস্তে আস্তে ইভলভ হচ্ছে। তো সেই বিষয়টা নিয়ে কী বলতে চাইবে? কারণ এই টাইম পিরিয়ডটা যেখানে বিভিন্ন রকম ভয়েসেস উঠে আসছে, এবং অনেক কিছু হয়তো যেটা বললে গান রয়েছে সঙ্গে, এবং বিকজ গান ইজ আ সোর্স অফ, যেটা একটা ভীষণ পিসফুল, একটা সুদিং একটা সেন্সেশন দেয়। তো এই পুরো বিষয়টা নিয়ে কি বলতে চাইবে আরিফিন, যে এরকম একটা টাইম পিরিয়ড তুলে ধরা হচ্ছে, তোমার মধ্যে দিয়ে কি কি রিসার্চ ওয়ার্ক ছিল? রিসার্চ ওয়ার্ক তো বেশিরভাগ ডিরেক্টরের ছিল, আর আমাকে তৈরি করা হয়েছে জিমি রয়ের জন্য শুধু। জিমি রয় বেসিক্যালি, আই উড নট সে যামিনী রয়, এবং কেন বলবো না সেটাও সিরিজটা মুক্তি পেলে বোঝা যাবে। না, ঠিক আছে। বাট আমার কাছে যেটা মনে হয়, প্রশ্নটা কি ছিল? যে এই টাইম পিরিয়ডটাকে তুলে ধরা হয়েছে এবং তুমি নিজেকে জিমি হিসেবে প্রেজেন্ট করার পেছনে কি কি রিসার্চ ওয়ার্ক ছিল তো? রিসার্চ ওয়ার্ক আমার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল, যে এখানে ভিন্ন 3টে ভাষায় আমাকে অভিনয় করতে হয়েছে। সেটাতে যেহেতু আমি স্বভাবসুলভভাবে ওই ভাষাগুলোতে অভিনয় দৈনন্দিন জীবনে করে অভ্যস্ত নই,
সেটাকে রপ্ত করা এবং সেটাকে বিশ্বাসযোগ্যভাবে করাটা একটা চ্যালেঞ্জ ছিল, যেহেতু ভাষা, আবার সেটা মিথ্যে মিথ্যেও হতে পারবে না। আর সমীক সেনের চোখে কোনো কিছু মানে ওটা ফাঁকি দেওয়া, ক্যামেরাকে ফাঁকি দিলেও সমীক সেনকে ফাঁকি দেওয়া যায় না। সো এইটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। বাকি ওই সময়কার অসংখ্য গল্প ছোটোবেলা থেকে শুনেছি, এদিককার ওদিককার, আজকে আমরা এখন বলি এদিককার ওদিককার, বাট বাংলা তো বাংলাই। সো আই থিঙ্ক পুরো টিমের একটা বড় প্রচেষ্টা ছিল, আমার ডিরেক্টর, প্রডিউসার এবং আমার যারা কাস্টিংয়ে ছিলেন, যারা সহশিল্পী ছিলেন, তারা প্রত্যেকে মানে অত্যন্ত সাহায্য করেছে আমাকে চরিত্রটা ধরতে পারার জন্যে। ইউ অল আর ফাইটিং ফর দ্য ল্যাঙ্গুয়েজ বাংলা, কিন্তু সেই তুমি আমরা বলছি এপার বাংলা এবং ওপার বাংলা, এই একটা টার্মের মধ্যে কোথাও কি কখনো মনে হয় যে না, যদি বলা যেত বাংলা বাই দিস অ্যান্ড দ্যাট? এই যে যেটা বললে সেটা আমার কাছে এটা 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 বেশিরভাগ আমার মনে হয় ইটস আ পলিটিক্যাল ক্রিয়েশন। এটা সাধারণ মানুষের ক্রিয়েশন কিনা আমি জানি না, কারণ আমি যদি পার্সোনালি ইভেন আমাদের আগের জেনারেশন, তার আগের জেনারেশনকে যদি জিজ্ঞেস করা হয়, তাদের কাছে কোনো ভাগাভাগি ছিল বলে তো মনে হয় না। এটা মোস্টলি পলিটিক্যাল ক্রিয়েশন। সাধারণ মানুষের কাছে আজও আমার মনে হয় যে আমরা বোধহয় কোথাও না কোথাও একটা একই আছি সাধারণ মানুষের কাছে। গান, কবিতা, স্পেশালি আর্টের কথা যদি বলা হয়, কালচারাল যদি কথা বলা হয়, সেটা আমার মনে হয় সাধারণ, বারবার বলছি, অ্যাজ আ লেম্যান, অ্যাজ অ্যান আর্টিস্ট, আমার কাছে মনে হয় যে এখন আমরা ওই জায়গাটাতেই আছি, বাট বাকিটা পলিটিক্যাল ক্রিয়েশন। তুমি তিনটে ভাষা নিয়ে এখানে কাজ করছো বলে, যেখানে এতগুলো ভাষা, ডাইভার্স কালচারের সঙ্গে তুমি মিশেছো এবং বিভিন্ন মানুষের সঙ্গে তোমার পরিচয় হয়েছে, কোন কোন বিষয়গুলো তোমার মনে হয় যে এক একজনের থেকে তোমার ভীষণভাবে মানে পিক করেছো? এক একটা ক্যারেক্টার হয় না যে আমরা এই এই ক্যারেক্টার, এই মানুষের থেকে এরকম এরকম বিষয় পিক করি, তুমি যদি সেরকম চুজি কি আদেও নাকি না? সেটা আসলে এভাবে বলে ঠিক বোঝানো যাবে না, বলে শেষও করা যাবে না, কারণ অভিজ্ঞতাগুলো এরকম হয়। ফর অ্যান এক্সাম্পল, জ্যাজ সিটির সেটে একটা জিনিস আমার মনে হয়েছে যে একজন পরিচালক কিভাবে জুনিয়র আর্টিস্টদেরকে প্রায়োরিটি দিচ্ছে, যে একটা জুনিয়র আর্টিস্ট ক্যামেরার মধ্যে আছে, পড়ছে সে, তার এক্সপ্রেশন বা সে কমপ্লিটলি আউট অফ দ্য জোন না যায়। এটা তো আমার জন্য একটা লার্নিং ছিল। একটা জুনিয়র আর্টিস্টকে এতটা প্রায়োরিটি দেওয়া উচিত, সেটা আমি আগে দেখেছি বলে আমার মনে পড়ে না। সো এরকম অসংখ্য অভিজ্ঞতা মধ্যে দিয়ে তো গেছি। যদি তোমাকে যদি আগেও, তোমার সঙ্গে আগে আমার পরিচয় হয়নি, প্রথমবার আমরা একসঙ্গে ইন্টারভিউ করছি, কিন্তু জীবন যদি এমন কিছু শিখিয়ে থাকে যেটা তোমার মনে হয় যে না, যদি আরও কিছু বছর আগে শিখতে পারতাম তাহলে তো এই ভুলটা করতাম বা এই পদক্ষেপটা নিতাম না, তাহলে সেটা কি হবে? বলছি না, ইউ আর রিপেন্টিং। লাইফ ইজ ভেরি ফ্রেজাইল, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। লাইফ ইজ ভেরি ভেরি ফ্রেজাইল। এটা আমাদের নির্বুদ্ধিতা অথবা আমাদের ইগনোরেন্স, যে আমরা জেনেও না জানতে চাই যে আজকে তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ, আগামীকাল বা সন্ধ্যাবেলা তুমি আছো বা আমি আছি না নেই সেটা আমরা জানি না, অথচ আমরা নিজেদেরকে অনেক সিরিয়াসলি নিয়ে ফেলি। আই গেস দিস ইজ হোয়াট লাইফ টট মি টিল ডেট, যে life is very fragile and don't take it so seriously. It's okay. It goes on and at the end you leave. সারা জীবন যেটার জন্য, ওই যে বললে আমি এটা চাই, এটা পেতেই হবে, সারা জীবন যেটার জন্য খুব খেটেছো ওটাকে রেখে চলে যেতে হবে। সো ইউ ক্যানট টেক এনিথিং উইথ ইউ, সো নো ম্যাটার হোয়াট, কেউ পারেনি। তো তাহলে জীবনটাকে উপভোগ করো না, এক্সপ্লোর করো না। পৃথিবী কি বলছে, পৃথিবীতে কোথায় যুদ্ধ লেগেছে, কোথায় কি হয়েছে, ছাড়ো, ওরা পৃথিবীতে ওগুলা করতে থাকুক, তুমি জীবনে বাঁচতে থাকো। তাও কোথাটা যুক্তি তর্ক তো থাকে, মুহূর্ত ভীষণ ইম্পর্টেন্ট তোমার কাছে। তর্ক অবশ্যই থাকে, ডিসিশন তোমার উপরে থাকে যে তুমি যুক্তিতর্কের পার্ট হবে কি হবে না। আমার ডিসিশন, আমি যুক্তিতর্কের পার্ট হতে চাই না। আমার ডিসিশন, আমি জীবনকে উপভোগ করতে চাই, জীবনকে এক্সপ্লোর করতে চাই।
সম্পূর্ণভাবে বাঁচতে চাই, আমার ডিসিশন। সম্পর্ককে আজকের দিনে কিভাবে দেখে আরফিন শুভ? যে কোনো সম্পর্ক, বিট ফ্রেন্ডশিপ, বিট রিলেশন, বিট পেরেন্টস অর বিট রিলেটিভ, হুএভার। সম্পর্কটা আমার কাছে, এটা আজকের ডেটে মনে হয় আমার কাছে যে বিং কমপ্লিটলি অ্যাটাচড yet detached. You be attached to any সম্পর্ক, বাট যখন ডিট্যাচমেন্টের সাথে অ্যাটাচমেন্টটা থাকে, অ্যাজ এন ইউ নো দ্যাট, যে তখন বোধহয় সম্পর্কগুলোর রূপ অনেক সুন্দর হয়, তখন হিসেব নিকেশ অনেক কম থাকে, কি পাচ্ছি কি দিচ্ছি। সেটা কি আদৌ পসিবল? সেটা সম্ভব? আমরা তো সবসময় অ্যাটাচড অ্যান্ড এক্সপেকটেশন নিয়েই থাকি। হ্যাঁ, বাট অ্যাটলিস্ট চেষ্টা করা যায়, অ্যাটলিস্ট মাথায় কোথাও না কোথাও এভরিডে অ্যাটলিস্ট রিমাইন্ড করা যায় যে আই উইল বি অ্যাটাচড টু এভরিথিং অ্যান্ড এভরি ওয়ান অ্যারাউন্ড মি, অ্যান্ড ইয়েট আই উইল বি ডিট্যাচড। জ্যাসিটি নিয়ে আসি, কোথায় কোথায় শ্যুট হয়েছে একটু বলো, এবং সৌরসিনী রয়েছে এবং আরও অনেকে রয়েছে। সবাই, প্রত্যেকেই, আমি মানে কাকে রেখে কার কথা বলবো, লাইক এন্টায়ার কাস্টিং, এন্টায়ার ক্রু হ্যাজ বিন ফেনোমেনাল। তারা আই থিঙ্ক যা লাগিয়ে কাজ করেছে, এবং সেটার আমরা কনভিকশনের সাথেই বলছি যে 19 তারিখে সেটা দেখলে সেটা বোধহয় স্ক্রিনে দেখা যাবে। ডু ইউ থিঙ্ক বিং স্ট্রেট ফরওয়ার্ড ইজ নেসেসারি, নাকি চুপচাপ শোনো দেখো জানে তো? I think both are important. Straightforward is necessary. And also at times speak for yourself is also necessary, but you just need to know the balance, probably when to fight and when not to fight. একদম শেষ করব, ভালো থাকার যদি মূল মন্ত্র তোমার থেকে জানতে চাই তাহলে কি হবে? ভালো থাকার মূল মন্ত্র ভালো থাকা। নো, দ্য টিপস অর ইউ নো, লাইক এমন কি কি বিষয় এড়িয়ে চলা উচিত তোমার মনে হয় টিল ডেট তোমার সেটা তো পাওয়া? পার্সন টু পার্সন ডিপেন্ড করে। ভালো থাকাটা চুজ করার বিষয়। আমি ইফ আই চুজ যে আমি ভালো আছি, তা আমি ভালো আছি, কারণ আমার থেকে এই মুহূর্তে এই পৃথিবীতে 7 বিলিয়নের পপুলেশনে আমার থেকে অনেক খারাপ অবস্থায় আছে মানুষ। তারাও মানুষ, তারাও ক্রিয়েটারের ক্রিয়েশন, তো তাদের থেকে তো ভালো আছি। সো ভালো আছি এটা ভাবলেই ভালো আছি, ভালো নেই বা এটা হলে ভালো হতো ওটা হলে ভালো হতো, কোনোদিনই সেই ভালো থাকার হয় না আসলে। পেটে বিশ্বাসী নাকি লাক? ফেট, লাক, কর্মে বিশ্বাসী। একটা করে কথা বলছে, একটু করে হাসছে কেন ভাই? আমি হাসমুখ আসলে, আমি আমার মুখটাই হাসি হাসি। বেশ, একদম শেষ করতে হবে। কবে আসছে জ্যাজ সিটি? দ্য ওনার ইজ সিটিং বেসাইড মি, একটু বলে দাও। জ্যাজ সিটি আসছে সোনি লিভে 19 মার্চ। পুরো পৃথিবীতে যে যেখানে আছেন সবাই সব জায়গা থেকে দেখতে পাবেন। জ্যাজ সিটি 19 মার্চ, সোনি লিভ, ডোন্ট মিস ইট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এরকম আরও সাক্ষাৎকার দেখতে হলে চোখ রাখুন কেটিভি বাংলার পর্দায়। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অনুষ্কা, কেটিভি বাংলা, কলকাতা।